আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের অধ্যায় ৩ অর্থের সময় মূল্য এই অধ্যায়টির চতুর্থ অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে অ্যানুইটি। প্রথমে চলো আমরা দেখে নিই এই অ্যানুইটি বলতে আমরা কি বুঝি। অ্যানুইটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের আন্তঃপ্রবাহ অথবা বহিঃপ্রবাহ ধারাকে অ্যানুইটি বলে। নির্দিষ্ট সময়ের জন্য একই পরিমাণ অর্থ কিস্তিতে প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বলে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের, হ্যাঁ, নগদ প্রবাহটা হবে সম পরিমাণ, যে এটা আন্তঃপ্রবাহ হতে পারে, বহিঃপ্রবাহ হতে পারে। হ্যাঁ, এই নগদ আন্তঃপ্রবাহ বা নগদ বহিঃপ্রবাহের যে ধারা আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটাকেই হচ্ছে অ্যানুইটি। নির্দিষ্ট সময়ের জন্য একই পরিমাণ অর্থ কিস্তিতে প্রাপ্তি বা প্রদানকে অ্যানুইটি বলে। মনে করো কোনো একটা প্রকল্প থেকে আগামী ৫ বছর পর্যন্ত ১০,০০০ টাকা নগদ আন্তঃপ্রবাহ হবে। প্রতি বছর ১০,০০০ টাকা করে আগামী ৫ বছর পর্যন্ত নগদ আন্তঃপ্রবাহ হবে। এক্ষেত্রে দেখো, আমি তোমাদের যে উদাহরণটা বললাম প্রতি বছর ১০,০০০ টাকা করে। তার মানে কি, এই ১০,০০০ টাকা প্রত্যেক বছর আসবে আগামী ৫ বছর। এটা হচ্ছে সমপরিমাণ নগদ প্রবাহ, নগদ আন্তঃপ্রবাহের কথা বললাম, যেটা সমপরিমাণ। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে আগামী ৫ বছর পর্যন্ত যে এই যে আসছে, এই ধারাটাই হচ্ছে অ্যানুইটি। এটা তোমাদেরকে আমি একটা অ্যানুইটি সম্পর্কে উদাহরণ দিলাম। অ্যানুইটির অঙ্কগুলো আমরা যখন করব তখন আমরা আরও ডিটেলসে আমরা বুঝতে পারবো অ্যানুইটি বিষয়টা কি। তাহলে অ্যানুইটির দুইটা বৈশিষ্ট্য আমরা এখানে দেখতে পেলাম। কি কি? সমপরিমাণ নগদ অর্থের প্রাপ্তি বা প্রদান। নগদ অর্থ যেটা হবে আমরা পাবো বা আমরা দেব, সেটা সমান পরিমাণ হবে। সময়ের ব্যবধানও সমান বা একই হওয়া, মানে ওই যে বললাম না আগামী ৫ বছর পর্যন্ত প্রতি বছর, তার মানে কি একটা পেমেন্ট থেকে আরেকটা পেমেন্টের গ্যাপ এখানে থাকছে কি ১ বছর, ঠিক আছে? বা একটা যখন আমরা নগদ আন্তঃপ্রবাহ পাচ্ছি, সেটার থেকে অন্য পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের গ্যাপটা কিন্তু সমান থাকছে, সময়ের ব্যবধানটা সমান থাকছে। তো এই যে উদাহরণটা দিলাম, এই বিষয়টিকে বলা হচ্ছে অ্যানুইটি। এবার আসো আমরা অ্যানুইটির প্রকারভেদে চলে আসি। সাধারণ অ্যানুইটি। সাধারণ অ্যানুইটি বলতে সমপরিমাণ অর্থে বা নগদ প্রবাহ নির্দিষ্ট সময় শেষের প্রাপ্তি বা প্রদানকে বোঝায়। আমরা এখন পড়ছি কি সাধারণ অ্যানুইটি, বা ইংরেজিতে আমরা যেটাকে বলবো অর্ডিনারি অ্যানুইটি। বিষয়টা কেমন আমি তোমাদের একটু দেখাই। মনে করো আমরা এখানে একটা সময় রেখার মাধ্যমে উদাহরণটা আমরা একটু দেখি, ঠিক আছে? মনে করো এই যে ০, ১, ২, ৩, ৪, ৫। আগামী ৫ বছর পর্যন্ত ১,০০০ টাকা আসবে। মনে করো একটি উদাহরণে একটা প্রকল্প থেকে আমরা বললাম ১,০০০ টাকা করে আগামী ৫ বছর পর্যন্ত আসবে। এই যে সমপরিমাণ অর্থের যে ধারা আমরা একটু আগে বললাম, এটাই হচ্ছে আমাদের কি অ্যানুইটি, তাই না? নগদ আন্তঃপ্রবাহ হতে পারে, নগদ বহিঃপ্রবাহ হতে পারে, কিন্তু এটা সমান পরিমাণ হবে এবং সময়ের ব্যবধানটাও সমান হবে। তো আমরা যেটা বলছিলাম সাধারণ অ্যানুইটি বা অর্ডিনারি অ্যানুইটি কোনটা? এটা হচ্ছে সমপরিমাণ অর্থের নগদ প্রবাহ নির্দিষ্ট সময় শেষে হবে। এই উদাহরণে দেখো, এই যে প্রথম বছরের শেষে হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহটা হচ্ছে বছরের শেষে, দ্বিতীয় বছরের শেষে, তৃতীয় বছরের শেষে। তো যখন বছরের শেষে হবে তখন এটা হবে সাধারণ অ্যানুইটি। আর তাহলে অগ্রিম অ্যানুইটি কোনটা? অগ্রিম অ্যানুইটি বলতে সমপরিমাণ অর্থের বা নগদ প্রবাহ নির্দিষ্ট সময় শুরুতে প্রাপ্তি বা প্রদানকে বোঝায়। এই ১,০০০ টাকা যদি এই বছর শেষে না হয়ে এই বছরের শুরুতে আসতো, এখানটাতে আসতো, তাহলে সেটা হতো অগ্রিম অ্যানুইটি। সেক্ষেত্রে প্রত্যেক বছরেরটাই আমাদের বছরের শুরুতে আসতো, সেক্ষেত্রে সেটা হতো অগ্রিম অ্যানুইটি। অগ্রিম অ্যানুইটি বলতে সমপরিমাণ অর্থ বা নগদ প্রবাহ নির্দিষ্ট সময়ের শুরুতে হবে। হ্যাঁ, যদি নির্দিষ্ট সময়ের শুরুতে এই নগদ সমপরিমাণ অর্থ ব্যবসায় আসে বা যায়, তাহলে সেটা হবে অগ্রিম অ্যানুইটি, বা ইংলিশে এটাকে বলা হবে অ্যানুইটি ডিউ। আর যদি বছরের শেষে হয় তাহলে সেটাকে বলা হবে সাধারণ অ্যানুইটি। আমরা যখন অঙ্ক করব সৃজনশীল, ওখানে যদি বলা না থাকে বছরের শুরুতে, তাহলে কিন্তু আমরা ওটাকে সাধারণ অ্যানুইটি ধরেই অঙ্কটা করব। আমরা কিছু অঙ্ক করলে বিষয়টি আমরা বুঝতে পারবো।
এখন এই যে আমরা একটু আগে দেখলাম যে সাধারণ অ্যানুইটি, এই সাধারণ অ্যানুইটির আবার আমরা বর্তমান মূল্য নির্ণয় করা শিখব, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখব। আবার অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রেও একইভাবে বর্তমান মূল্য নির্ণয় করা শিখব, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা শিখব। তাহলে চলো আমরা এখন আমাদের অঙ্কে চলে যাই। সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য। হ্যাঁ, আমরা একটু আগে বললাম যে যদি এটা নির্দিষ্ট সময় পর পর বছরের শেষে হয় তাহলে সেটা হবে সাধারণ অ্যানুইটি। আর সাধারণ অ্যানুইটি বর্তমান মূল্য বের করার সূত্রটা কি? সূত্র হচ্ছে এইটা, পিভিএ মানে কি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। ঠিক আছে, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল টু এ। এ বলতে বোঝাচ্ছে কি, কিস্তির পরিমাণ, বার্ষিক কিস্তির পরিমাণ। ওই যে একটু আগে আমরা উদাহরণে বললাম ১,০০০ টাকা করে আগামী ৫ বছর পর্যন্ত আসবে, এই প্রত্যেক বছর আসবে কিস্তি, কিস্তির পরিমাণটা হবে এ। এরপর কি হবে, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই এর পাওয়ার এন। এখানে আই বলতে তো আমরা জানি সুদের হার, আর পাওয়ার এন, এন মানে কি, মেয়াদ। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যটা নির্ণয় করতে পারবো। আমরা একটা উদাহরণের অঙ্ক করলেই আমরা বুঝতে পারবো আমরা কিভাবে এই সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যটা নির্ণয় করি। আমাদের উদাহরণের অঙ্কে যাওয়ার আগে আরেকটি বিষয়, এই সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যের আরেকটি বিষয় তোমাদের বলে নিই। যদি আমাদের এটা চক্রবৃদ্ধিকরণ, সুদের হারটা বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়, আমরা জানি সেক্ষেত্রে আমাদের এম এর একটা মান থাকে, তাই না? চক্রবৃদ্ধি সংখ্যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, হ্যাঁ, অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করার সূত্র কি হবে, এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোলের পাওয়ার এম এন। শুধুমাত্র আমরা আইটাকে এম দিয়ে ভাগ দেব এবং এন এর সাথে এম গুণ করব। সিমিলারলি একইভাবে নিচেও আমরা আইটাকে এম দিয়ে ভাগ দেব। এই সূত্র আর আগের সূত্রটা একই, শুধুমাত্র যদি চক্রবৃদ্ধিকরণ হয় তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা সুদের হারকে এম দ্বারা ভাগ দেব এবং মেয়াদকে এন দ্বারা গুণ করব। এখানে এম জিনিসটা কি, আমরা বাকিটা তো একটু আগেই আমরা দেখলাম, এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে আশা করি সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করার সূত্রটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো সাধারণ অ্যানুইটির একটা বর্তমান মূল্য আমরা ক্যালকুলেশন করে দেখি একটা উদাহরণের মাধ্যমে। উদাহরণটা কি আছে দেখো, জনাব রহিম ৫ বছর যাবৎ প্রতি বছর শেষে ১,০০০ টাকা গ্রহণ করতে চান। সে আগামী ৫ বছর যাবৎ পেতে চাচ্ছে ১,০০০ টাকা। বার্ষিক সুদের হার ৯%। এখানে কিন্তু বার্ষিক সুদের হার বলেছে, চক্রবৃদ্ধি সুদের হার বলে নাই। মানে চক্রবৃদ্ধি মানে বছরে একাধিকবার চক্রবৃদ্ধির কথা বলে নাই, বলেছে বার্ষিক সুদের হার ৯%। তাহলে জনাব রহিমকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? হ্যাঁ, তার মানে কি, সাধারণ, এখানে আমাদের কি বের করতে হবে, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে এটাতে আমরা কোন ফর্মুলায় যাব, যেটাতে এম ছাড়া যে ফর্মুলা আমরা প্রথমে যেটা দেখলাম ওই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করব। তাহলে চলো আমরা অঙ্কটা করে নিই। এখানে এন এর মান ৫, ১,০০০ টাকা হবে, আমরা বুঝতেই পারছি প্রত্যেক বছর শেষে সে ১,০০০ টাকা গ্রহণ করবে, এটা হচ্ছে এ বা কিস্তির পরিমাণ। তাহলে আসো আমরা অঙ্কটা করি। এখানে কি কি দেওয়া আছে দেখো, বার্ষিক কিস্তির পরিমাণ এ ইকুয়াল টু ১,০০০ টাকা, সুদের হার আই ইকুয়াল টু ৯%, যেটাকে আমরা প্রথমে এখানেই পয়েন্টে নিয়ে আসবো ০.০৯। কিস্তির মেয়াদ এন ইকুয়াল টু ৫। আর এখানে এম নেই, তাহলে আমরা অ্যানুইটির, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা আমরা এখানে লিখলাম, এ ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই আই এর পাওয়ার এন ডিভাইডেড বাই আই। আমরা এখন কি করব, সূত্রে মানটা বসাবো। আমরা এর মান বসালাম এবং আয়ের মান এবং এন এর মান যথাযথভাবে বসালাম। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখো তো আমাদের এক্ষেত্রে অ্যান্সারটা কত আসবে। হ্যাঁ, আমরা ক্যালকুলেশন করে পেলাম অ্যান্সারটা ৩,৮89.65 টাকা। তাহলে আশা করি সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করাটা আমরা বুঝতে পেরেছি। এখন এই যে আমরা সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করলাম, এটার কনসেপ্টটা কি, চলো আমরা একটু একটা সময় রেখার মাধ্যমে বিষয়টা একটু আমরা দেখে নিই। এই যে আমাদের অঙ্কে কি বলেছিল, উদ্দীপকে বলেছিল জনাব রহিম ১,০০০ টাকা করে গ্রহণ করবে আগামী ৫ বছর, তাই না? তাহলে এটা বর্তমান মূল্য আমরা কিভাবে নির্ণয় করি, ৯% যদি সুদের হার হয় তাহলে এই ১,০০০ টাকার বর্তমান মূল্য আসবে ৯১৭.৪৩ টাকা। এটা তোমরা একটু সূত্রের মাধ্যমে আমাদের বর্তমান মূল্য, শুধুমাত্র অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার আমাদের যে সূত্র ছিল, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই এর পাওয়ার এন, এরকম একটা সূত্র ছিল না? ওই সূত্রে আমরা মান বসালেই এই মানগুলো পাবো। আমাদের এই সময়রেখাটা শুধুমাত্র অ্যানুইটিটা বোঝার জন্য, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের কি ছিল সূত্রটা, ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আই এর পাওয়ার এন।
তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সূত্রে মানটা বসাই, প্রথম বছরে এই ১,০০০ টাকার বর্তমান মূল্য আমাদের এইটা, দ্বিতীয় বছরে ১,০০০ টাকার বর্তমান মূল্য এটা, তৃতীয় বছরে ১,০০০ টাকার বর্তমান মূল্য আমরা এটা পাবো। হ্যাঁ, সুদের হার এখানে ৯% যখন হবে, ৯% হচ্ছে, আর এক্ষেত্রে এন এর মানটা প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এই মানগুলো বের করতে পারছি। ১,০০০ টাকার বর্তমান মূল্য ৩ বছর পরে আমরা পাবো যখন এন এর মানটা ৩ হচ্ছে, ৭০৮.৪২, ৪ হলে এটা এবং ৫-এর ক্ষেত্রে এটা। তাহলে এই ৫টা যোগ করলে আমরা পাবো, দেখো আমরা ঠিক অ্যানুইটির ফর্মুলা দিয়ে আমরা যে মানটা পেলাম সেটাই আমরা পেলাম ৩,৮89.63 টাকা। তাহলে আমরা এই যে অ্যানুইটি ফর্মুলা দিয়ে যেটা বের করলাম ওটাই কিন্তু এখানে বের করলাম। তো আমরা যদি আলাদা আলাদাভাবে বের করি, এই যে ধারা, এই ধারাটাই হচ্ছে অ্যানুইটি, এটা আলাদা আলাদা বের করতে গেলে এটা একটু সময় সাপেক্ষ। এই কারণে কি হচ্ছে, যখন সমান পরিমাণ অর্থ থাকছে, অ্যানুইটি হচ্ছে আমরা সরাসরি এই ফর্মুলায় যে আলাদা আলাদা বের করে যোগ না করে আমরা সরাসরি অ্যানুইটি ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করব। আশা করি সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করা। অগ্রিম অ্যানুইটি বিষয়টা কি ছিল মনে আছে? অগ্রিম অ্যানুইটি কোনটা ছিল? অগ্রিম অ্যানুইটি ছিল যে ক্ষেত্রে নগদ প্রবাহটা বছরের শুরুতে হবে, বছরের শেষে নয়, বছরের শুরুতে হবে। যখন বছরের শুরুতে হচ্ছে তখন ওটা হচ্ছে অগ্রিম অ্যানুইটি। তাহলে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ডিউ ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই এর পাওয়ার n ডিভাইডেড বাই আই, এটাকে হোল ইন্টু করা হবে 1 প্লাস আই দিয়ে। দেখো এটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, আমরা সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করার যে সূত্রটা করেছিলাম সে সেম সূত্র, সাথে শুধু 1 প্লাস আইটা গুণ হবে। আর এখানে তো বুঝতেই পারছো যে প্রত্যেকটা এ দ্বারা কি বোঝানো হচ্ছে, আই দ্বারা কি বোঝানো হচ্ছে, এন দ্বারা কি বোঝানো হচ্ছে, তাই না? আমরা যদি এই ফর্মুলাটা বুঝতে পারি, এটার দ্বারা আমরা অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করব। আর যদি একাধিকবার চক্রবৃদ্ধিকরণ থাকে যদি কোনো অঙ্কে, সেক্ষেত্রে কি করব, আমরা শুধু আইকে এম দ্বারা ভাগ করব এবং এনকে এম দিয়ে গুণ করব। একইভাবে নিচেও আমরা আইকে এম দিয়ে ভাগ করব এবং এক্ষেত্রেও আমরা আইকে এম দিয়ে ভাগ করব। আমরা এই সূত্রের মাধ্যমে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্যটা নির্ণয় করব যদি চক্রবৃদ্ধি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়। আর যদি বার্ষিক চক্রবৃদ্ধিকরণ হয় তাহলে আমরা এর আগে যে ফর্মুলাটা দেখলাম ওই ফর্মুলাটার মাধ্যমে অঙ্কটা করব। আচ্ছা, এবার আসো তাহলে চলো আমরা অগ্রিম অ্যানুইটির একটা বর্তমান মূল্য নির্ণয় করে দেখি। জনাব রহিম ৫ বছর যাবৎ প্রতি বছরের শুরুতে ১,০০০ টাকা গ্রহণ করতে চান। এক্ষেত্রে সে গ্রহণ করতে চায় প্রত্যেক বছরের শুরুতে, আগেরটা ছিল শেষে। বার্ষিক ৯% সুদে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য কত হবে? তাহলে চলো অঙ্কটা আমরা করে ফেলি। এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো তো। এখানে আমাদের বার্ষিক কিস্তির পরিমাণ a ইকুয়াল টু ১,০০০ টাকা, সুদের হার ৯%, কিস্তির মেয়াদ n ইকুয়াল টু ৫ বছর। ইনফরমেশনগুলো আগের মতোই, শুধু এক্ষেত্রে সে টাকাটা গ্রহণ করবে বছরের শুরুতে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা এটা ছিল a ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই এর পাওয়ার n ডিভাইডেড বাই আই ইন্টু 1 প্লাস আই। তাহলে এটাকে আমরা সূত্রে মান বসিয়ে দিই। সূত্রে মান বসানোর পরে একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে। আমরা অ্যান্সারটা কত পেলাম? ৪,২39.৭১৮৫। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক কি? এবার আসো, আমরা এতক্ষণ দেখলাম বর্তমান মূল্য সাধারণ অ্যানুইটির ক্ষেত্রে এবং অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে। এখন আমরা দেখব ভবিষ্যৎ মূল্য। হ্যাঁ, সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা। সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার জন্য আমরা কোন ফর্মুলার ইউজ করব? এক্ষেত্রে আমাদের ফর্মুলা থাকবে এটা, FBA দ্বারা হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি। এ হচ্ছে আমরা জানি কিস্তির পরিমাণ ইন্টু 1 প্লাস আই, আই মানে সুদের হার, হোলের পর n, n মানে কি কিস্তির মেয়াদ, মাইনাস 1 ডিভাইডেড বাই আই, আই মানে সুদের হার। তো এই সূত্রের মাধ্যমে আমরা সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করব। আর যদি অঙ্কে চক্রবৃদ্ধিকরণ থাকে, বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের কথা উল্লেখ থাকে বার্ষিক সুদের হার না দিয়ে, সেক্ষেত্রে আমরা কি করব? আগের ফর্মুলাটায় আইকে এম দিয়ে ভাগ করব এবং মেয়াদকে এম দিয়ে গুণ করব। এখানে এম মানে কি বোঝানো হচ্ছে? এখানে এম মানে বোঝানো হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা একটা অঙ্কের মাধ্যমে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করে দেখি। উদাহরণটা দেখো, জনাব আকাশ এবিসি ব্যাংকে প্রতি বছর শেষে ২,০০০ টাকা করে জমা রাখে। বার্ষিক সুদের হার ৮% হলে ৫ বছর পর সে কত টাকা পাবে?
সে ২,০০০ টাকা করে রাখবে ৫ বছর পর্যন্ত। বার্ষিক সুদের হার যদি 8% হয়, এখানে 8% হচ্ছে আয়ের মান, এন এর মান ৫, এ হচ্ছে ২,০০০ টাকা। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি কি কি দেওয়া আছে। দেখো, বার্ষিক কিস্তির পরিমাণ এ ইকুয়াল টু ২,০০০ টাকা, সুদের হার আই ইকুয়াল টু 8% ইকুয়াল টু 0.08, কিস্তির মেয়াদ এন ইকুয়াল টু ৫ বছর। তাহলে আমরা কি করব? সাধারণ অ্যানুইটি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ফর্মুলাটা আমরা লিখলাম, লিখে আমরা সূত্রের মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, একটু মনে রাখবা সুদের হার আই ইকুয়াল টু যে পার্সেন্টেজটা থাকবে আমরা এখানটাতে এটাকে পয়েন্টে নিয়ে আসবো। আমরা সূত্রের মধ্যে এটা পার্সেন্টেজটাকে পয়েন্টে লিখবো। একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে। হ্যাঁ, অ্যান্সারটা এসেছে 11,733.20। তাহলে এই যে বিষয়টা দেখলাম, এটা একটু আমরা সময় রেখার মাধ্যমে দেখে নিই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। দেখো, এখানে আমরা যে অঙ্কটা করলাম, সে ২,০০০ টাকা করে জমা রাখবে, এটার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? এই যে ২,০০০ টাকা, এই ২,০০০ টাকার এই পয়েন্টে ৫ বছর শেষে তো এটা ২,০০০ টাকা, যেহেতু ২,০০০ টাকার ওই ফিউচার ভ্যালুটা ২,০০০ টাকায় থাকবে, কারণ এটা ৫ বছর শেষে সে জমা দিয়েছে, তাই না? কারণ এই ২,০০০ টাকা এখানে এই টাইমটা তো জমা দিয়েছে, আমরা এই টাইমটার ফিউচার ভ্যালুটা নির্ণয় করব। তাহলে এই ২,০০০ টাকার ফিউচার ভ্যালু ২,০০০ টাকায়, আর এই ২,০০০ টাকা, তাহলে এই ক্ষেত্রে এটার ফিউচার ভ্যালু কোনটা হবে? আমরা ফিউচার ভ্যালুর ফর্মুলা, সিম্পল যে ফর্মুলা ছিল ওই ফর্মুলা দ্বারা এটা আমরা ক্যালকুলেট করব। পিভি ইন্টু 1, প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আয়ের পাওয়ার এন। এই সূত্রে আমরা জাস্ট মান বসিয়ে ক্যালকুলেট করব। এক্ষেত্রে আমার কি হচ্ছে, গ্যাপটা কত? ১ বছর না? তাহলে আমরা কত পাবো? ২,১৬০ টাকা। এই তৃতীয় বছরের জন্য আমরা পাবো ২,৩৩২.৮, আর দ্বিতীয় বছরের জন্য ২,৫১৯.৪, প্রথম বছরের জন্য ২,৭২০.৯৫। এটা একটু তোমরা ক্যালকুলেশন করে দেখো, এবং আমরা যখন এভাবে ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করব, এখানে তুমি পাওয়ারটা একটু খেয়াল করে ক্যালকুলেশন করবা। যেমন এক্ষেত্রে তো ২,০০০ টাকা ২,০০০ টাকায় থাকছে, এক্ষেত্রে পাওয়ার হবে ১। হ্যাঁ, একটু নিজেরা ক্যালকুলেশন করে দেখবে যে মেলে নাকি, তাহলে বুঝতে সমস্যা হবে না। আমাদের উদাহরণে আয়ের মান ছিল কত? 8%। তাহলে এক্ষেত্রে কি ১ বছর না গ্যাপ? তাহলে পাওয়ারটা হবে ১। এক্ষেত্রে গ্যাপ কয় বছর? ২ বছর, পাওয়ারটা হবে ২। এক্ষেত্রে ৩ বছর, পাওয়ারটা 3। এভাবে তো আমরা এভাবে যখন পাওয়ারটা বসিয়ে ক্যালকুলেশন করা হবে, সেক্ষেত্রে আমরা এই অ্যান্সারগুলো পাবো। এটাকে যোগ করলে আমরা কি পাবো? ১১,৭33.15, যেটা আমরা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সূত্রের মাধ্যমে একটু আগে বের করেছি, ১১,৭33.15। তো আমরা এখানে সময় রেখার মাধ্যমে সাধারণ অ্যানুইটির যে ভবিষ্যৎ মূল্য, যে কনসেপ্টটা, এটা আমরা বুঝলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা চলে যাই আমাদের আজকে লাস্ট পয়েন্টে, অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা। যদি টাকাটা বছরের শুরুতে পেমেন্ট হয়, তাহলে অগ্রিম অ্যানুইটি যদি হয়, সেক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার ফর্মুলা আগেরটার মতোই, শুধু এটাকে ইনটু করা হবে 1 প্লাস আই দিয়ে। আর আমরা তো জানি এটা কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। আর যদি এক্ষেত্রে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়, সেক্ষেত্রে আমরা আইটাকে শুধু এম দিয়ে ভাগ দেব, আর এন এর সাথে এম গুণ করব। একইভাবে এখানেও। আর এম দ্বারা কি বোঝানো হচ্ছে? এম দ্বারা বোঝানো হচ্ছে কি? চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে চলো আমরা একটা অঙ্কের মাধ্যমে বিষয়টা বুঝি। একটা উদাহরণ আছে, উদাহরণটা একটু খেয়াল করো। জনাব রহিম প্রতি বছরের শুরুতে ২,০০০ টাকা করে ব্যাংকে জমা রাখবে। ৫ বছর পর সে কত টাকা পাবে যদি বার্ষিক সুদের হার 8% হয়? আমরা বুঝতেই পারছি আই ইকুয়াল টু 8% হবে, এ ইকুয়াল টু ২,০০০ টাকা হবে, এন এর মান ৫ হবে। তাহলে আসো আমরা অঙ্কটা করি। এক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে আগে লিখে ফেলি। বার্ষিক কিস্তির পরিমাণ এ ইকুয়াল টু ২,০০০ টাকা, সুদের হার আই ইকুয়াল টু 8% ইকুয়াল টু 0.08, কিস্তির মেয়াদ এন ইকুয়াল টু ৫ বছর। অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য তাহলে কি হবে? ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির যে সূত্রটা আছে, অগ্রিম অ্যানুইটির জন্য যে সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা এখানে লিখলাম। লেখার পর আমরা কি করব? সূত্রে আমরা মানটা বসিয়ে দেব। সূত্রে মান বসানোর পর একটু ক্যালকুলেশন করে দেখো আমাদের অ্যান্সারটা কত আসে। হ্যাঁ, আমরা কত পেলাম অ্যান্সার? ১২,৬৭১.856 টাকা। আশা করি আমরা আজকের আলোচনার বিষয়বস্তুটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এখন আমাদের এক্ষেত্রে অ্যানুইটির ক্ষেত্রে আরেকটা ছোট্ট একটা কনসেপ্ট বাকি আছে, সেটা হচ্ছে অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি। এই অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি জিনিসটা কি? এই বিষয়টা কেমন? এটা এমন এক ধরনের বৃত্তি বা অ্যানুইটি যার ক্ষেত্রে মেয়াদটা থাকে অসীম। ঠিক আছে, কোনো মেয়াদ দেওয়া থাকে না, অসীম সময়ের জন্য হয়। সাধারণত এই যে
অ্যানুইটির ক্ষেত্রে একটা মেয়াদ দেওয়া থাকে, কিন্তু যখন মেয়াদ দেওয়া থাকছে না অনির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে, সেটাকে বলা হচ্ছে চিরস্থায়ী বৃত্তি। সেক্ষেত্রে এই যখন মেয়াদ থাকছে না অনির্দিষ্ট সময়ের জন্য এই অ্যানুইটিটা সমান পরিমাণ অর্থ আসছে বা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটা বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করব? সেক্ষেত্রে আমরা বর্তমান নির্ণয় করব এভাবে, পিভি প্রেজেন্ট ভ্যালু অফ পারপিচুইটি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই আই। এখানে এ কি? কিস্তির পরিমাণ। চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্য হচ্ছে পিভি ইকুয়াল টু চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্য। এখানে এ কি? চিরস্থায়ী বৃত্তির পরিমাণ। আয়টা কি? সুদের হার। তাহলে চলো একটা অঙ্ক করলে আমরা বিষয়টা বুঝতে পারবো। জনাব ক একজন ছাত্রকে প্রতি বছর 5,000 টাকা করে দিতে চান। সুদের হার 10% হলে উক্ত বৃত্তির বর্তমান মূল্য কত? দেখো এক্ষেত্রে কিন্তু কোনো এন এর মান নেই, তার মানে কি এটা চিরস্থায়ী বৃত্তি। হ্যাঁ, যেহেতু এন এর মান নেই, আমরা প্রেজেন্ট ভ্যালু অফ পারপিচুইটির যে সূত্রটা আছে আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করব। তাহলে চলো এখানে কি কি দেওয়া আছে। এখানে এ ইকুয়াল টু 5,000 টাকা দেওয়া আছে, আয়ের মান 0.10। আমরা সূত্রের মানটা বসিয়ে দিই। চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্যের সূত্রটা আমরা লিখলাম, সূত্রে আমরা মানটা বসালাম। কত পাবো আমরা অ্যান্সার? একটু ক্যালকুলেশন করে দেখি। হ্যাঁ, আমরা অ্যান্সার পেলাম 50,000 টাকা। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি অ্যানুইটি যে ফর্মুলাগুলো এবং আমরা উদাহরণের মাধ্যমে দেখলাম অ্যানুইটি বিষয়টা কি। এখন চলো আমরা তাহলে একটা সৃজনশীল অঙ্ক করি, যেটা বরিশাল বোর্ড 2019-এ এসেছে। প্রশ্নটা কি ছিল আমরা একটু দেখে নিই। মিস্টার পারভেজ একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বইটি লিখেছেন এবং আলিফ পাবলিকেশনকে প্রকাশনার দায়িত্ব দিয়েছেন। প্রকাশক তাকে 2টি প্রস্তাব দিলেন। প্রথম প্রস্তাব, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছর শেষে যথাক্রমে 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ এবং 3 লক্ষ টাকা তাকে দেওয়া হবে। তো সে পাবে হচ্ছে আগামী 4 বছর পর্যন্ত। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু দেখো এটা কিন্তু অ্যানুইটি হবে না, এটা হচ্ছে অসমান নগদ প্রবাহ, তাই না? আর এটা কি? দ্বিতীয় প্রস্তাব, প্রতি বছর 1,10,000 টাকা করে আগামী 20 বছর তাকে দেওয়া হবে। উল্লেখ্য মিস্টার পারভেজের সুযোগ ব্যয় 11% এবং দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেক বছর সে সমান পরিমাণ অর্থ পাবে আগামী 20 বছর পর্যন্ত। তাহলে এইটা কি হবে বলো তো? এটা হবে অ্যানুইটি। কতে কি বলছে? ঋণ পরিশোধ সূচি কি? খ, সুদের হার বর্তমান মূল্যের উপর কি প্রভাব ফেলে? ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা যেটা করব, আমরা এখন গ এবং ঘটা করব। গতে কি আছে? মিস্টার পারভেজের দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। দেখো দ্বিতীয় প্রস্তাব কি? এটা কিন্তু অ্যানুইটি। হ্যাঁ, এই অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য এখানে কিন্তু দেওয়া নেই বছরের শুরুতে। যেহেতু বছরের শুরুতে উল্লেখ নেই, তাহলে এটা সাধারণ অ্যানুইটি হবে। আমাদের সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। ঘতে কি বলছে? মিস্টার পারভেজের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত? এটা কি করব? আমাদের কিন্তু প্রথম প্রস্তাবের প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করব। দ্বিতীয় প্রস্তাবের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আমরা দুইটা প্রস্তাবই বর্তমান মূল্যের কনসিডার করে আমরা কোনটা গ্রহণ করা উচিত কমেন্টটা করব। তাহলে চলো আমরা প্রথমে গড় অ্যান্সার করি। গতে বলা হচ্ছিল দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো, তাই না? কি কি দেওয়া আছে? বার্ষিক কিস্তির পরিমাণ 1,10,000 টাকা। সুযোগ ব্যয় আই ইকুয়াল টু 11%, যেটার মান কি হবে? 0.11। কিস্তির মেয়াদ n ইকুয়াল টু 20 বছর। সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য আমাদের নির্ণয় করতে হবে। সূত্রটা কি? সূত্রটা ছিল আমাদের এইটা, a ইন্টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আই। সূত্রে আমরা মানটা বসালাম, মানটা বসিয়ে একটু ক্যালকুলেশন করে দেখো অ্যান্সারটা কত আসে। হ্যাঁ, অ্যান্সারটা পেলাম আমরা 70,62,311.536 টাকা। তাহলে চলো আমরা গটা পেয়ে গেলাম। ঘতে আমাদের যে কি করতে হবে? কমেন্ট করার আগে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য, প্রথম প্রস্তাব ছিল অসমান নগদ প্রবাহ। তাহলে অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় করা কিন্তু আমরা আমাদের দ্বিতীয় লেকচারে শিখেছি, দ্বিতীয় যে ভিডিওটা ছিল ওখানে আমরা শিখেছি। তাহলে সূত্রটা কি ছিল আমাদের? এটা, তাই না? ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে সূত্রে আমরা মানটা বসিয়ে দিলাম। আমরা জানি সুযোগ ব্যয় ইকুয়াল টু 11%। সূত্রের মান বসানোর পর একটু ক্যালকুলেশন করে দেখো আমাদের অ্যান্সারটা কেমন আসে। হ্যাঁ, আমরা অ্যান্সারটা কত পেলাম? 9,13,762.75 টাকা। তাহলে দেখো কোন প্রস্তাবের বর্তমান মূল্য বেশি? হ্যাঁ, এখানে কিন্তু প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য বেশি, যে কারণে মিস্টার পারভেজের জন্য উক্ত প্রস্তাবটি বেশি লাভজনক। আমাদের কিন্তু দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্যটা প্রশ্ন দেওয়া ছিল, কত ছিল? 8,75,966। আর
প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য আমরা পেলাম 9,13,762.75। তাহলে সে কোনটা নেবে? যে প্রস্তাবের বর্তমান মূল্যটা বেশি হবে সেই প্রস্তাবটাই মিস্টার পারভেজের জন্য গ্রহণ করা উচিত। এক্ষেত্রে কোনটা বেশি? প্রথম প্রস্তাবটা বেশি, তাহলে প্রথম প্রস্তাবটি তার কাছে গ্রহণযোগ্য। এখন আসো আমরা এখানে আরেকটা টপিক দেখব, অগ্রিম। আমরা তো এতক্ষণ অগ্রিম বৃত্তি এবং সাধারণ বৃত্তি সম্পর্কে জানলাম, এটার পার্থক্যটা একটু দেখে নিই। সংজ্ঞাটা তো আমরা বুঝতেই পেরেছি যে সমপরিমাণ অর্থ যদি নির্দিষ্ট সময়ের শুরুতে পাওয়া যায় তাহলে সেটা হবে অগ্রিম বার্ষিক বৃত্তি, আর শেষে হলে সাধারণ বার্ষিক বৃত্তি। আচ্ছা, এই অগ্রিম বার্ষিক বৃত্তির উদাহরণটা তাহলে কি আছে? ভাড়া, কোনো কিছু যখন ভাড়া নেওয়া হয় বা ইজারা নেওয়া হয় তখন এটা পেমেন্ট করা হয় অগ্রিম বার্ষিক বৃত্তির মাধ্যমে, এক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়। আর বন্ধক বা ঋণের ক্ষেত্রে সাধারণত সাধারণ বার্ষিক বৃত্তি ব্যবহার করা হয়। অগ্রিম বার্ষিক বৃত্তি কদাচিৎ ব্যবহার করা হয়, আর তুলনামূলকভাবে সাধারণ বার্ষিক বৃত্তি খুব অনেক বেশি ব্যবহৃত হয়। আর এর দুটার ফর্মুলার মধ্যে পার্থক্যটা তো আমরা দেখেছি যে যখন বর্তমান মূল্য নির্ণয় করা হচ্ছে সূত্র এটা শুধু 1+i থাকছে, যেটা সাধারণ বার্ষিক ভিত্তিতে থাকছে না। আবার অগ্রিম বার্ষিক ভিত্তির ক্ষেত্রে এটা আমরা করলাম এতক্ষণ অঙ্কে, আর সাধারণ বার্ষিক ভিত্তির ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। তাই তো, এটাই হচ্ছে আমাদের পার্থক্য ছিল। আশা করি আজকে যতটুকু পড়েছি আমরা সম্পূর্ণটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আজকে হোমওয়ার্কটুকু একটু নোট ডাউন করে নাও। জনাব সিদ্দিক 10 লক্ষ টাকা এসো করি ব্যাংকে 8% সুদে 10 বছরের জন্য স্থায়ী আমানতে জমা রাখলেন। পক্ষান্তরে জনাব হারুন একজন চাকরিজীবী, তিনি প্রতি মাসে 8,000 টাকা করে মাটির ডাক ব্যাংকে 10% সুদে 10 বছর সঞ্চয় করেন। ক, বার্ষিকী কি? খ, সময় এবং সুদের হারের কারণে অর্থের মূল্যে পরিবর্তন ঘটে, ব্যাখ্যা করো। গ, জনাব হারুন 10 বছর পর কত টাকা পাবে? এটা নির্ণয় করতে হবে। ঘ, 10 বছর পরে কে বেশি লাভবান হবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। আশা করি অঙ্কটা তোমরা হোমওয়ার্কটা করতে পারবে। আর আজকে আমরা যতটুকু পড়েছি সম্পূর্ণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।